সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, ঘরে আছো এবং নিরাপদে আছো। এই সংকটময় পরিস্থিতিতে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে কিছুটা কমিয়ে আনতে আমাদের অনলাইন ক্লাসের ক্ষুদ্র প্রয়াস। সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আমি আছি রোকসানা আক্তার, প্রভাষক, রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ। আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি। ছবিতে দেখা যাচ্ছে সিগন্যাল ট্রান্সমিট হচ্ছে। যখন ডেটা পরিবাহিত হয় তখন তা সিগন্যাল হিসেবেই পরিবাহিত হয়। এই সিগন্যাল বলতে বোঝানো হচ্ছে ডিজিটাল সিগন্যালকে। ডিজিটাল সিগন্যালকে প্রকাশ করা হয় বাইনারি বিট দ্বারা, যেমন 0 এবং 1। যখন ডেটা পরিবাহিত হয় তখন তা আসলে বিট আকারে পরিবাহিত হয়। তোমরা কিছুটা আন্দাজ করতে পারছো আমাদের আজকের পার্ট কী হতে পারে। আমাদের আজকের পার্ট ডেটা ট্রান্সমিশন মেথড। ডেটা ট্রান্সমিশন মেথড থেকে আমরা কী কী শিখব? ডেটা ট্রান্সমিশন মেথড কী তা শিখব। ডেটা ট্রান্সমিশন মেথডের প্রকারভেদ শিখব। অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন ব্যাখ্যা করতে শিখব। অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস মেথডের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করতে শিখব। শুরুতে আমরা জানব ডেটা ট্রান্সমিশন কী। আমরা আগেই বলেছি ডেটা পরিবাহিত হয় বিট আকারে। সুনির্দিষ্ট মাধ্যমের মধ্য দিয়ে, সুনির্দিষ্ট মাধ্যম বলতে বোঝানো হচ্ছে তার মাধ্যম হতে পারে অথবা তার বিভিন্ন মাধ্যম হতে পারে। সুনির্দিষ্ট মাধ্যমের মধ্য দিয়ে বিট আকারে যখন ডেটা পরিবহন বা স্থানান্তর হয় তখন তাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন। আর ডেটা ট্রান্সমিশন মেথড কি? যে পদ্ধতিতে এক কম্পিউটার অথবা এক ডিভাইস থেকে অন্য কম্পিউটার অথবা অন্য ডিভাইসে ডেটা আদান প্রদান অথবা ডেটা স্থানান্তর অথবা ডেটা ট্রান্সমিট হয় তখন তাকে ডেটা ট্রান্সমিশন মেথড বলা হয়। আমি আবার বলছি, যে পদ্ধতিতে এক কম্পিউটার অথবা এক ডিভাইস থেকে অন্য কম্পিউটার অথবা অন্য ডিভাইসে ডেটা আদান প্রদান অথবা ডেটা স্থানান্তর অথবা ডেটা ট্রান্সমিট হয় তখন তাকে ডেটা ট্রান্সমিশন মেথড বলা হয়। ডেটা ট্রান্সমিশন মেথডের প্রকারভেদ। ডেটা ট্রান্সমিশন মেথডকে দুভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন আর একটি হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন। সিরিয়াল ট্রান্সমিশনকে 3 ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, দ্বিতীয়টি হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন এবং অপরটি হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশন। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে দেখা যাচ্ছে কি ভিন্ন ভিন্ন পথ দিয়ে সমান্তরালভাবে ডেটা পরিবাহিত হচ্ছে। ভিন্ন ভিন্ন পথ দিয়ে সমান্তরালভাবে ডেটা পরিবাহিত হচ্ছে। যে ট্রান্সমিশনে ডেটা সমান্তরালে আদান প্রদান হয় অথবা সমান্তরালভাবে চলাচল করে তাকে বলা হয় প্যারালাল ডেটা ট্রান্সমিশন। প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথডের ক্ষেত্রে তাহলে কি হয়? প্যারালাল ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ডেটা সমান্তরালে আদান প্রদান অথবা সমান্তরালে ডেটা চলাচল হয়। আমরা যদি আরেকটু গুছিয়ে বলতে চাই তখন আমরা বলতে পারি যে পদ্ধতিতে প্রেরক ও প্রাপকের মধ্যে সমান্তরালভাবে ডেটা চলাচল করতে পারে তাকে প্যারালাল বা সমান্তরাল ডেটা ট্রান্সমিশন বলে। যে পদ্ধতিতে প্রেরক ও প্রাপকের মধ্যে সমান্তরালভাবে ডেটা চলাচল করতে পারে তাকে প্যারালাল বা সমান্তরাল ডেটা ট্রান্সমিশন বলে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি সেন্ডার থেকে রিসিভারে ডেটা যাচ্ছে সমান্তরালে, সেন্ডার অথবা প্রেরক থেকে প্রাপকের কাছে ডেটা যাচ্ছে সমান্তরালে। এক্ষেত্রে একটি বৈশিষ্ট্য সেটি হচ্ছে কি প্রতিটা লাইনের মধ্যে দিয়ে শুধুমাত্র একটি করে বিট সেন্ডার থেকে রিসিভারের কাছে যাবে। প্রতিটি লাইনের মধ্যে দিয়ে শুধুমাত্র একটি করে বিট সেন্ডার থেকে রিসিভারের কাছে যাবে। সেই জন্য বলা হচ্ছে কি এই পদ্ধতিতে একটি কেবলের ভিতর দিয়ে 1 বাইট বা 8 বিটের ডেটা একই সাথে পাশাপাশি 8টি পৃথক লাইনের মাধ্যমে আদান প্রদান করবে। প্যারালাল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি কোথায় ব্যবহার হয়? কম্পিউটারের অভ্যন্তরে যখন একটি অংশ থেকে অন্য অংশ তথ্য আদান প্রদান করা হয় তখন প্যারালাল ট্রান্সমিশন মেথড ব্যবহার করা হয়। আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি। এখানে একটা পটের ছবি দেখা যাচ্ছে আর হচ্ছে কম্পিউটার এবং প্রিন্টারের ছবি দেখা যাচ্ছে। এই প্যারালাল পোর্ট ব্যবহার করে কম্পিউটার থেকে প্রিন্টারে যখন ডেটা পাঠানো হয় তখন প্যারালাল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহৃত হয়। সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। যে পদ্ধতিতে প্রেরক ও প্রাপকের মধ্যে ডেটাটি যাবে প্রেরক এবং প্রাপকের মধ্যে সিরিয়ালি অথবা যদি আমরা বাংলায় বলি অনুক্রম বা পর্যায়ক্রমিকভাবে, ডেটাটি সিরিয়ালি অথবা
অনুক্রম অথবা পর্যায়ক্রমিকভাবে ডেটাটি যাবে প্রেরক এবং প্রাপকের কাছে। তো আমরা যদি গুছিয়ে বলি তখন আমরা এভাবে বলতে পারি যে পদ্ধতিতে প্রেরক ও প্রাপকের মধ্যে অনুক্রম বা পর্যায়ক্রমিকভাবে ডেটা চলাচল করতে পারে তখন তাকে অনুক্রম বা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন বলে। এক্ষেত্রে একটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা যেভাবে প্যারালাল ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে দেখেছিলাম 8 বিটের ডেটা 8টি পৃথক লাইনের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে 8 বিটের ডেটা যদি কোনো 8 বিটের ডেটা হয় সেটি সিরিয়ালে যাবে একটির পর একটি এবং যাবে একই লাইনের মধ্য দিয়ে। সেই জন্য বলা হচ্ছে এই পদ্ধতিতে একটি কেবলের ভিতর দিয়ে 1 বাইট বা 8 বিটের ডেটা পর্যায়ক্রমে 1 বিট করে এক লাইনের মাধ্যমে আদান প্রদান করতে পারে। দূরবর্তী অবস্থানে থাকা ডিভাইসগুলোর জন্য সাধারণত সিরিয়াল ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয়। আবার বলা হচ্ছে এই পদ্ধতিতে একটি তারের মধ্যে দিয়ে একটির পর একটি অর্থাৎ 1 বাইট বা 8 বিটের ডেটা পর্যায়ক্রমে 1 বিট করে পাঠানো হয়ে থাকে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি সেন্ডার একটি কনভার্টারের সেন্ডার ডেটাটি পাঠাচ্ছে প্যারালালি। এখানে কনভার্টার প্যারালাল ডেটাগুলোকে সিরিয়াল ডেটায় পরিণত করেছে এবং দেখা যাচ্ছে কি এই সিরিয়াল ডেটা পর্যায়ক্রমিকভাবে একটির পর একটি যাচ্ছে। সেটি আবার কনভার্টার কী করছে এই সিরিয়াল ডেটাগুলোকে প্যারালাল কনভার্টার কী করছে প্যারালাল ডেটায় পরিণত করছে। প্যারালাল ডেটায় পরিণত করে সেটি আবার রিসিভারের কাছে পাঠাচ্ছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি সিরিয়াল ডেটা কী হতে পারে, সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের মেথডের ক্ষেত্রে কী হতে পারে, ডেটাগুলো যাবে সিরিয়ালি একটির পর একটি। যখন উৎস থেকে গন্তব্য পর্যন্ত যখন দূরত্ব বেশি হয় তখন এই পদ্ধতি ব্যবহার করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আমি আবার ছবির ব্যাখ্যাটা আবার দিচ্ছি। এখানে প্রেরক কী করছে, প্রেরক একটি কনভার্টারে ডেটা পাঠাচ্ছে প্যারালালি ডেটা পাঠাচ্ছে। এখানে এই প্যারালাল ডেটাগুলোকে প্যারালালি যে ডেটাগুলো এসেছে এখানে কনভার্টার সেগুলোকে সিরিয়াল ডেটায় পরিণত করেছে। সিরিয়াল ডেটা পরিণত করার পর সেগুলো সিরিয়ালি যাচ্ছে একটির পর একটি সিরিয়ালি যাচ্ছে এবং এখানে প্যারালাল ডেটা আবার কী করছে সেই সিরিয়াল ডেটাকে কনভার্টার আবার কী করছে সেই সিরিয়াল ডেটাকে প্যারালাল ডেটায় রূপান্তরিত করে রিসিভারের কাছে পৌঁছাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টার্ম দেখছি বিট সিনক্রোনাইজেশন। সিরিয়াল ট্রান্সমিশনে একটা বিষয় আছে যেটাকে আমরা বলছি বিট সিনক্রোনাইজেশন। সিরিয়াল ট্রান্সমিশনে এক কম্পিউটার থেকে যখন অন্য কম্পিউটারে ডেটা ট্রান্সমিট হয় যখন ডেটা ট্রান্সমিট হয় তখন দুই কম্পিউটারের মধ্যে একটি সমঝোতা থাকতে হবে। এই সমঝোতাটা কিসের? এই সমঝোতাটা হচ্ছে সিগন্যাল বিটের শুরু এবং শেষটা বোঝার। দুই কম্পিউটারের মধ্যে অবশ্যই এই সমঝোতাটা থাকতে হবে যাতে করে তারা সিগন্যাল বিটের শুরুটা কোথায় হচ্ছে এবং শেষটা কোথায় হচ্ছে তারা তা বুঝতে পারে। যদি বিটের শুরু এবং যদি শেষ বোঝা না যায় তাহলে প্রাপক কম্পিউটার অথবা গ্রহীতা কম্পিউটার সিগন্যাল থেকে ডেটা পুরোপুরি পুনরুদ্ধার করতে পারে না। এই যে যখন ডেটা পাঠানো হয় তখন যে বিভিন্ন বিটের মধ্যে ডেটা অথবা যখন সিগন্যাল পাঠানো হয় আমরা আগেই বলেছি ডেটাটা যাবে সিগন্যাল হিসেবে। এই যে সিগন্যাল যখন পাঠানো হয় সেন্ডার থেকে রিসিভারে অথবা প্রেরক থেকে প্রাপকে তখন এই যে বিভিন্ন বিটগুলো রয়েছে এই বিটগুলোর মধ্যে যে সমন্বয়ের যে পদ্ধতি সেই পদ্ধতিকে বলা হয় বিট সিনক্রোনাইজেশন। বিট সিনক্রোনাইজেশন অথবা সিগন্যাল বিটের স্থানান্তরের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে 3 ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে অ্যাসিনক্রোনাস, একটি হচ্ছে সিনক্রোনাস আর একটি হচ্ছে অ্যাসিনক্রোনাস। এগুলো হচ্ছে কিন্তু সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের প্রকারভেদ, কিন্তু কিসের উপর ভিত্তি করে প্রকারভেদগুলো করা হচ্ছে? বিট সিনক্রোনাইজেশন অথবা সিগন্যাল বিটের স্থানান্তরের উপর ভিত্তি করে। বিট সিনক্রোনাইজেশন অথবা সিগন্যাল বিটের স্থানান্তরের উপর ভিত্তি করে। আমরা প্রথমে জানবো অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি কি। বলা হচ্ছে যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে ডেটা
গ্রাহকের কাছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়, তাকে বলা হয় অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন। আমি আবার বলছি, প্রেরক থেকে ডেটা গ্রাহকের কাছে কিভাবে যাবে, প্রেরক থেকে ডেটা গ্রাহকের কাছে কিভাবে যাবে, ক্যারেক্টার বাই ক্যারেক্টার। অ্যাসিঙ্ক্রোনাস শব্দের অর্থ হলো সমন্বয়হীনতা। এখানে বলা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের পরপর দুটি ক্যারেক্টার প্রেরণের মাঝে বিরতির সময় সকল ক্ষেত্রে সমান হয় না। আমরা এগুলো একটা ছবির মাধ্যমে আমরা বুঝে নিব। অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের পরপর দুটি ক্যারেক্টার প্রেরণের মাঝের বিরতির সময় সকল ক্ষেত্রে সমান হয় না। আমি আবার বলছি, অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশন কোনটা? যে ট্রান্সমিশন সিস্টেমে ডেটা গ্রাহকের কাছে কীভাবে যাবে, ক্যারেক্টার বাই ক্যারেক্টার। এবং এই যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার যাচ্ছে দুটি, এই ক্ষেত্রে দুটি ক্যারেক্টার প্রেরণের মাঝের বিরতি, দুটি ক্যারেক্টার যাওয়ার একটির পর একটি ক্যারেক্টার যেতে একটির পর একটি ক্যারেক্টার যাওয়ার যে মধ্যবর্তী সময় সেটি কিন্তু সবসময় সমান হয় না। এখানে ছবি দেখা যাচ্ছে, একটা ছবি, এখানে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমের একটা ছবি দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে প্রেরক থেকে গ্রাহকের কাছে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে কি কিছু 8টি বিট মিলে হয়, আর 10টি বিট মিলে হয় একটি ক্যারেক্টার। এখানে দেখা যাচ্ছে কি 10টি বিট মিলে হচ্ছে একটি ক্যারেক্টার, এবং এখানে শুরুতে একটা থাকে স্টার্ট বিট, এবং প্রত্যেকটি ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট বিট থাকবে, এবং শেষে থাকবে একটি স্টপ বিট। আবার মাঝখানে থাকবে মূল যে 8 বিটের ডেটা সেটি। আমি আবার বলছি, প্রত্যেকটা ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট বিট থাকবে এবং শেষে একটি স্টপ বিট থাকবে, এবং মাঝে যে মূল ডেটাটি সেটি থাকবে। অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন আমরা আগে থেকেই জানি, অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনে ডেটা যাবে ক্যারেক্টার বাই ক্যারেক্টার। এটি পুরোটা হচ্ছে একটি ক্যারেক্টার, এগুলো হচ্ছে এক একটি ক্যারেক্টার। আবার আরেকটি বৈশিষ্ট্য ছিল অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমের ক্ষেত্রে, বলা হয়েছিল অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের যে ক্যারেক্টারগুলো একটির পর একটি যায়, সেক্ষেত্রে মধ্যবর্তী যে সময়গুলো, সেই সময়টি কিন্তু সবসময় সকল ক্ষেত্রে সমান হয় না। যেমন এই ক্যারেক্টারটি যাওয়ার পর এই ক্যারেক্টারটি যেতে যে সময়, এবং এই ক্যারেক্টারটি যাওয়ার পর এই ক্যারেক্টারটি যেতে যে সময় লাগবে, সেটি কিন্তু সবসময় সমান হবে না। বলা হচ্ছে এই ট্রান্সমিশনে ক্যারেক্টার ডেটা বিটগুলো ধারাবাহিকভাবে স্থানান্তরিত হয়। আমরা আগেই বলেছি, ছবিতে দেখা যাচ্ছে কি ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট বিট। এখানে বলা হচ্ছে কি ক্যারেক্টার যাওয়ার জন্য শুরুতে অবশ্যই কী দিতে হবে, প্রাপক কম্পিউটারকে বোঝানোর জন্য যে ডেটায় যাচ্ছে সেই বিষয়টি বোঝানোর জন্য অবশ্যই একটি স্টার্ট বিট যুক্ত করতে হয়। আর এই স্টার্ট বিট যখন প্রাপক কম্পিউটার পাবে, তখন সে বুঝতে পারবে কি ডেটা বিট আসা শুরু হয়েছে। যখন ক্যারেক্টার স্টার্ট বিট যাবে, এরপর ক্যারেক্টার ডেটা বিটগুলো যাবে, এগুলো পুরোপুরি যখন স্থানান্তরিত হবে, তখন এই শেষে একটি অথবা দুটি স্টপ বিট যোগ করা হয়। এবং স্টপ বিট যখন পায়, তখন প্রাপক কম্পিউটার বুঝতে পারে কি ক্যারেক্টার ডেটা বিটগুলো আসা শেষ হয়েছে। অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনকে এই কারণেই স্টার্ট এবং স্টপ ট্রান্সমিশন বলা হয়ে থাকে, কারণ এই অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশনে অবশ্যই স্টার্ট বিট এবং স্টপ বিট অপরিহার্য। এই ডেটা স্থানান্তরের এই প্রক্রিয়ায় স্টার্ট বিট এবং স্টপ বিট অপরিহার্য বিধায় এই ট্রান্সমিশনকে বলা হয় স্টার্ট স্টপ ট্রান্সমিশন। আমরা অ্যাসিঙ্ক্রোনাস ডেটা ট্রান্সমিশনের উদাহরণ দিচ্ছি। যখন আমরা টাইপ করতে যাই, ধরলাম আমি এ প্রেস করছি, যখনই আমি এ প্রেস করব, এ প্রেস হওয়ার সাথে সাথে টোটাল 10 বিটের অথবা 11 বিটের একটি ডেটা জেনারেট হবে। আমি এ প্রেস করব, কিন্তু এই প্রেস করার সাথে সাথে 10 বিটের অথবা টোটাল স্টার্ট স্টপ বিট সহ টোটাল
10টি অথবা 11 বিটের একটি ক্যারেক্টার জেনারেট হবে। সেই ক্যারেক্টারটি ফুল ক্যারেক্টারটি কোথায় যাবে? সিপিইউতে, সিপিইউ, এবং সেটি আবার কার কাছে পাঠাবেন? মনিটরের কাছে পাঠাবেন। যখনই আমরা কোনো কিছু টাইপ করি, যেমন আমি রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ, এখানে প্রত্যেকটি অ্যালফাবেটসের জন্য কিন্তু টোটাল 10টি অথবা 11টি বিটের একটি করে ক্যারেক্টার জেনারেট হবে। এবং এই ক্যারেক্টারগুলো জেনারেট হওয়ার ক্যারেক্টারগুলো ট্রান্সমিশন হওয়ার যে মধ্যবর্তী সময়, সেটা কিন্তু সবসময় সমান হবে না। এখানে বলা হচ্ছে এই ক্যারেক্টার সমূহের ট্রান্সমিশনের সময় বিরতি সবসময় সমান হয় না। আমরা আগেই বলেছি যে ক্যারেক্টারগুলো যখন যায় একটির পর একটি, তখন কিন্তু মধ্যবর্তী যে সময়টা, তখন কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু সবসময় সেটি সমান হয় না। অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি কোথায় ব্যবহার হয়? যখন কম্পিউটার হতে যখন প্রিন্টারে ডেটা স্থানান্তর হয়, কিবোর্ড হতে যখন কম্পিউটারে ডেটা স্থানান্তর হয়, পাঞ্চ কার্ড রিডার হতে যখন কম্পিউটারে ডেটা স্থানান্তর হয়, অথবা কম্পিউটার হতে যখন কার্ড পাঞ্চারে যখন অথবা পাঞ্চ কার্ডে যখন ডেটা স্থানান্তরিত হয়, তখন অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহৃত হয়। আমি আবার বলছি, অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন কোথায় ব্যবহৃত হয়? কম্পিউটার হতে যখন প্রিন্টারে ডেটা স্থানান্তর হয়, তখন অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয়। অথবা আমরা যখন কিবোর্ড হতে যখন কম্পিউটারে কোনো ডেটা পাঠাই, তখনই যখন কিবোর্ড হতে যখন কম্পিউটারে কোনো ডেটা স্থানান্তর হয়, তখন অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতিটা ব্যবহার করা হয়। আবার পাঁচ কার্ড রিডার হতে কম্পিউটারে ডেটা স্থানান্তর, অথবা কম্পিউটার হতে কার্ড পাঞ্চারে যখন ডেটা স্থানান্তর করা হয়, তখন অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন ব্যবহার করা হয়। অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সুবিধা কি? প্রেরক এবং গ্রাহক যে কোনো সময় ডেটা স্থানান্তর করতে পারে অথবা ডেটা গ্রহণ করতে পারে। তারপর হচ্ছে এটি ইনস্টলেশনের ব্যয় অত্যন্ত কম, এবং যখন স্বল্প পরিমাণ ডেটা ট্রান্সমিট করা হয়, তখন এই পদ্ধতিটা বেশি উপযোগী। এক্ষেত্রে একটি বিশেষ সুবিধা হচ্ছে, এক্ষেত্রে প্রেরকের কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। যেহেতু স্বল্প দূরত্ব অথবা স্বল্প পরিমাণ ডেটা পরিবাহিত হয়, সেহেতু এখানে কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের অসুবিধা কি? যখন ডেটা স্থানান্তরের কাজ বন্ধ থাকে, তখন ট্রান্সমিশন মাধ্যমটি অকারণে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। আবার হচ্ছে এটির সিনক্রোনাস ট্রান্সমিশনের তুলনায় এটির দক্ষতা কম। এবং এই ডেটা ট্রান্সমিশনের গতি কম। এরপর হচ্ছে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন। যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক স্টেশন প্রথম ডেটাকে কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করে নেওয়া হয়, তারপর ডেটার ক্যারেক্টার সমূহকে ব্লক আকারে ভাগ করে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়, তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। আমরা ছবির মাধ্যমে বুঝবো সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন কি। বলা হচ্ছে কি, প্রেরক স্টেশনে প্রথমে ডেটাগুলোকে স্টোর করা হবে। যে ডেটাটি প্রাপকের কাছে পাঠানো হবে, সেই ডেটাটি প্রথমে প্রেরক স্টেশনে প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করে রাখা হবে। তারপর ডেটার ক্যারেক্টার সমূহকে ব্লক আকারে ভাগ করে, ব্লক মানে কি, অনেকগুলো ক্যারেক্টার মিলে হয়, প্রায় 80 থেকে 132টি ক্যারেক্টার মিলে হয় এক একটি ব্লক। এই ক্যারেক্টার সমূহকে ব্লক আকারে ভাগ করে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়। এই সিস্টেমকে বলা হয় সিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম।
আগেই বলেছি এই ব্লকগুলোতে থাকে 80 থেকে 132টি ক্যারেক্টার, এবং এই ক্যারেক্টারগুলো কিন্তু নির্দিষ্ট সময় অন্তর অন্তর ট্রান্সমিট হয়। আমরা যেভাবে সিনক্রোনাসে দেখেছিলাম যে ক্যারেক্টারগুলো যাওয়ার যে মধ্যবর্তী সময় সেটা সমান না, কিন্তু সিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমের যে ব্লকগুলো যায় সেগুলো যাওয়ার যে মধ্যবর্তী সময় সেটা কিন্তু সমান। সেজন্য বলা হচ্ছে এই ট্রান্সমিশনের প্রতিটি ডেটা ব্লক যা পরিমাণটা হচ্ছে কি 80 থেকে 132টি ক্যারেক্টার প্রতি ব্লকে থাকে, এগুলো একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর ট্রান্সমিট হয়। আর এই কারণে নামকরণ করা হয়েছে সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। এখানে দেখা যাচ্ছে কি এক একটি ব্লক যাচ্ছে, প্রায় প্রতিটি ব্লকে থাকে 80 থেকে 132টি ক্যারেক্টার। এখানে যেহেতু অনেক ডেটা একই সাথে ট্রান্সমিট করা হয়, সেজন্য এই ক্ষেত্রে সেন্ডারকে অবশ্যই ডেটাগুলোকে আগে থেকে স্টোর করে রাখতে হবে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে কিন্তু ডেটা স্টোর করার প্রয়োজন পড়তো না, কিন্তু সিনক্রোনাস ট্রান্সমিশন ক্ষেত্রে অবশ্যই ডেটা স্টোর করতে হবে। তো বলা হচ্ছে কি যে ডেটা ট্রান্সমিশন ব্যবস্থায় প্রেরক স্টেশনের প্রথমে ডেটাকে কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করে নেওয়া হয়। বিপুল পরিমাণ তথ্য আদান প্রদানের ক্ষেত্রে সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয়। এই ট্রান্সমিশনে কিন্তু ডেটা বিটের শুরুতে ক্যারেক্টার ডেটা বিটের শুরুতে স্টার্ট বিট অথবা স্টপ বিটের কোনো বিষয় থাকে না, যেমনটি আমরা দেখেছিলাম অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে। সিনক্রোনাস ট্রান্সমিশনের প্রতিটি ক্যারেক্টারের শুরুতে কিন্তু স্টার্ট বিট এবং স্টপ বিট না থাকায় এটি চলাচল গতি কিন্তু খুবই দ্রুত। এখানে স্টার্ট স্টপ বিট না থাকলেও এখানে একটি বিষয় আছে, প্রতিটি ব্লকের শুরুতে একটি হেডার থাকে এবং একটি ট্রেইলর থাকে। প্রতিটি ব্লকের শুরুতে থাকে একটি হেডার এবং শেষে থাকে একটি ট্রেইলর। এগুলো হচ্ছে ইনফরমেশন সিগন্যাল। প্রাপক যেন বুঝতে পারে যে তার কাছে ইনফরমেশন যাচ্ছে, সেজন্য অবশ্যই একটি হেডার থাকে এবং একটি ট্রেইলার ইনফরমেশন, শেষে প্রতিটি ব্লকের শুরুতে একটি হেডার ইনফরমেশন সিগন্যাল থাকে এবং শেষে একটি ট্রেইলার ইনফরমেশন সিগন্যাল সংযুক্ত করা হয়। একটি হেডার হচ্ছে 2 বাইট এবং একটি ট্রেইলারও হচ্ছে কিন্তু 2 বাইটের। এই ট্রান্সমিশনের প্রতিটি ব্লকের শুরুতে একটি হেডার এবং শেষে একটি ট্রেইলার ইনফরমেশন সিগন্যাল সংযুক্ত করা হয়, যেন প্রাপক কম্পিউটার অথবা প্রাপক যেন বুঝতে পারে যে তার কাছে ডেটা যাচ্ছে। সেই সিগন্যালটি বোঝানোর জন্য একটি হেডার শুরুতে প্রতিটি ব্লকের শুরুতে সংযুক্ত করা হয় এবং শেষে একটি ট্রেইলার ইনফরমেশন সিগন্যাল সংযুক্ত করা হয়। এই হেডার সিগন্যালের কাজ হচ্ছে প্রেরক ও গ্রাহকের অ্যাড্রেস বহন করা। অপরদিকে ট্রেইলার সিগন্যাল কী কাজ করে? ট্রেইলার সিগন্যাল ব্লকের শেষ নির্দেশ করে এবং ডেটার মধ্যে কোনো ভুল আছে কিনা তার নির্ণয়ে সহায়তা করে। এখানে দেখা যাচ্ছে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের একটা ছবি দেখা যাচ্ছে। প্রেরক প্রথমে প্রাইমারি স্টোরেজ ডিভাইসে ডেটাগুলো দিয়ে দিল। প্রাইমারি স্টোরেজ ডিভাইস সেই ডেটাগুলোকে ব্লক আকারে প্রাপকের কাছে পাঠাচ্ছে। সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সুবিধা: সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা অ্যাসিনক্রোনাসের তুলনায় অত্যন্ত বেশি। যেহেতু এটাতে কোনো স্টার্ট বিট থাকে না এবং স্টপ বিট থাকে না, সেহেতু এই ট্রান্সমিশনের গতিও অত্যন্ত বেশি। এখানে কিন্তু কোনো টাইম ইন্টারভেলের প্রয়োজন হয় না, যেমনটি আমরা দেখেছিলাম অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে। এবং এই পদ্ধতিতে তুলনামূলকভাবে সময় কম লাগে। এটির অসুবিধা কি? যেহেতু এটিতে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়, সুতরাং এটি তুলনামূলকভাবে ব্যয়বহুল।
প্রতিটি ব্লক ডেটার শুরুতে একটি হেডার ইনফরমেশন এবং সেটি শেষে একটি ট্রেলার ইনফরমেশন সিগন্যাল সংযুক্ত করতে হয়। এটি ব্যবহার কম্পিউটার থেকে যখন কম্পিউটার ডেটা কমিউনিকেশন হয় তখন সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহৃত হয়। যখন আমরা কোনো দূরবর্তী স্থানে ডেটা স্থানান্তর করি তখনও সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিট হয়। যখন আমরা একই সাথে অনেকগুলো কম্পিউটারে ডেটা স্থানান্তর করি অথবা ডেটা পাঠাই তখন সেখানেও সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয়। এরপর হচ্ছে আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন। আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতির ক্ষেত্রে এই ট্রান্সমিশনে সিনক্রোনাস এবং আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন দুটিরই বৈশিষ্ট্য থাকবে। সেই জন্য বলা হচ্ছে কি আইসোক্রোনাস ট্রান্সমিশন মেথড হলো সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি এবং অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির একটি সমন্বিত রূপ। প্রায় কোনোরূপ বিরতি ছাড়াই যখনই প্রয়োজন তখনই ডেটা পাঠাতে সক্ষম। আবার বলা হচ্ছে এই ট্রান্সমিশনে পরপর দুটি ব্লকের ডেটা ট্রান্সফারের মধ্যবর্তী সময় সুষম ও সর্বনিম্ন প্রায় 0 একক রাখার চেষ্টা করা হয়। আমরা বুঝতে পারছি কি যেমন যখন আমরা অ্যাসিনক্রোনাস দেখেছিলাম ক্যারেক্টার টু ক্যারেক্টারে যাওয়ার যে মধ্যবর্তী সময় সেটা কিন্তু সবসময় সমান ছিল না। আবার সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের ক্যারেক্টার টু ব্লক টু ব্লক যাওয়ার যে সময়টা সেটা কিন্তু সমান, কিন্তু আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে মধ্যবর্তী সময়টা প্রায় 0 রাখার চেষ্টা করা হয়। আর এখানে ডেটা যাবে ব্লক হিসেবে। সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে যেভাবে ব্লক আকারে ডেটা পরিবাহিত হয় আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রেও সেম ব্লক আকারে ডেটা পরিবাহিত হয়, তবে এখানে পরপর দুটি ব্লক যাওয়ার যে মধ্যবর্তী সময়টা সেটি 0 রাখার চেষ্টা করা হয়। এটি কোথায় ব্যবহৃত হয়? সাধারণত লাইভ টিভি সম্প্রচার অথবা যখন অডিও ভিডিও ট্রান্সফার করা হয় তখন এই আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহৃত হয়। এক্ষেত্রে আবার অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের মতোই প্রত্যেকটি ডেটা পাঠানো শুরু করার পূর্বে একটি স্টার্ট সিগন্যাল পাঠানো হয় এবং ডেটা পাঠানো শেষ হলে স্টপ সিগন্যাল পাঠানো হয়। এই স্টার্ট এবং স্টপ সিগন্যাল দিয়ে কিন্তু ডেটার সমন্বয় সাধন করা হয়। আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশনের একটি দুটো অসুবিধা আছে। সেই অসুবিধাগুলো কী কী? এখানে ডেটা প্রেরণের ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি শনাক্ত করা যায় না এবং ডেটা সঠিকভাবে প্রাপকের কাছে পৌঁছেছে কিনা সেটিও পরীক্ষা করে দেখার উপায় নেই অথবা ভুল সংশোধনের ব্যবস্থা নেই। আমি আবার বলছি আইসোক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির ক্ষেত্রে যে অসুবিধা সেটা হচ্ছে কি এই ডেটা প্রেরণের ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি শনাক্ত করা যায় না এবং ডেটা প্রাপকের কাছে সঠিকভাবে পৌঁছেছে কিনা সেটিও পরীক্ষা করে দেখার উপায় নেই এবং ভুল সংশোধনের কোনো ব্যবস্থা নেই। তাই সকল ক্ষেত্রে এটি নির্ভরযোগ্য পদ্ধতি নয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের পাঠ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।